অঞ্চলে গ্রামে কৃষকের খেতে, কারণ তাদের কাছে ডিজেল নাই। আর কদিন পরে বর্ষা মৌসুম শুরু হবে, তখন থাকবে না সার, এবং এখন বিদ্যুৎ না থাকার কারণে তারা সেচের পর্যাপ্ত ব্যবস্থাও করতে পারছে না। ফলে বাংলাদেশের অর্থনীতির যে মূল যে হৃদস্পন্দন, সেটি বন্ধ হওয়ার পথে। মঞ্জুর আলম পান্না এবং কাজী রুনা, আমি আমার ভূমিকাটি আর দীর্ঘায়িত করতে চাই না। আপনারা দুজন যেহেতু বাংলাদেশে রয়েছেন এবং আমি জানি আপনারা মানুষের জন্য কত ভাবেন, কতটা মানুষের পালস কতটা অনুভব করতে পারেন, এরকম একটি অবস্থায় মঞ্জুর আলম পান্না, আপনার কাছে প্রথমে জানতে চাই দেশে কি পরিস্থিতি দেখছেন। এবং 8-10 ঘন্টা বিদ্যুৎ থাকছে না, এর মধ্যে দেখলাম লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে দুজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। তার উপরে সরকার 1.5 মাসের শিশু সহ মাকে জেলখানায় পাঠিয়েছে, যদিও তাদের বোধোদয় হয়েছে যে জামিনও দিয়েছে। কি পরিস্থিতি বুঝতে পারছেন মঞ্জুর আলম পান্না? অনেক ধন্যবাদ সুলতানা, আপনার জন্য শুভকামনা, এবং কাজী রুনা আমাদের সবার পরিচিত মুখ সাংবাদিক, তাকেও শুভকামনা। আমি শেষের দিক দিয়ে শুরু করি যে 1.5 মাসের শিশু সহ যুবলীগের একজন নেত্রী, তাকে জেলে দিতে হলো, এবং তার আগে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার জামিন আবেদন নামঞ্জুর করেন, এবং পরবর্তীতে আবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিনি জামিন মঞ্জুর করেন। আচ্ছা, তিনি যখন জামিন না মঞ্জুর করলেন, অর্থাৎ আমি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কথা বলছি, মানে এই যে দুটি ঘটনা, একই ব্যক্তির ক্ষেত্রে দুটি ঘটনা পরপর, জামিন আবেদন না মঞ্জুর আর পরবর্তীতে জামিন মঞ্জুর, একেবারে আমাদের রাষ্ট্র ব্যবস্থা বা বিশেষ করে বিচার বিভাগীয় ব্যবস্থার চিত্র নগ্ন করে তুলে ধরলো। যে কোনো একটা হতো, সেটা নিয়ে আমরা আলোচনা কিংবা সমালোচনা করতে পারতাম একই সঙ্গে। মানে এটা কোইন্সিডেন্ট নিশ্চয়ই নয়, এটা হয়েছে যেভাবেই হোক। তাহলে প্রথমে যখন জামিন আবেদন না মঞ্জুর করলো, তাতে কি বোঝালো যে আমাদের নিম্ন আদালত যে এখনো নির্বাহী বিভাগের অধীনে ন্যাক্কারজনকভাবে কাজ করছে। চোখ বন্ধ করে যখন যে আসামি জামিনের জন্য যাচ্ছেন অথবা এজলাসের যাকে তোলা হচ্ছে, মানে চোখ বন্ধ করে তোতা পাখির মতন কথা বলছেন আমাদের ম্যাজিস্ট্রেটটা। আমি এটা এটা এখন ওপেন সিক্রেট, বলাতে কোনো সমস্যা নেই। তার আর বলাতে যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যা রিসিভ করার মতো মানুষের তো আমার আছে। বিষয়টা হচ্ছে যে উপরের উপরতলাদের মাধ্যমে আদিষ্ট হয়ে সবকিছু করা হচ্ছে। ওই ম্যাজিস্ট্রেট, তার প্রতি আমি সম্মান রেখেই বলছি, যে চাকরি বাঁচানোর ভয়ে, মানে চাকরি যাওয়ার ভয়ে এখন যারা জামিনের জন্য ওঠেন প্রত্যেকটাই জামিন ক্যান্সেল এবং কারাগারে পাঠাতে হয়। এই তো। আর বিশেষ করে জুলাই হত্যা মামলা কিংবা হত্যা চেষ্টা মামলা, ওই ম্যাজিস্ট্রেট জানেন যে এটিকে আমার জামিন নামঞ্জুর করতেই হবে। অর্থাৎ বিচারকেরা সরকারের ভয়ে তটস্থ থাকে। আবার দেখুন, পরবর্তীতে যখন জামিন আবেদন মঞ্জুর হলো, ফারজানা ইয়াসমিন রাখি, এই যে মহিলা নেত্রী যুবলীগের, তার যিনি আইনজীবী, তিনি নিজের জায়গা থেকে পার্সু করার চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে, গিয়ে পার্সোনালি কথা বলেছেন যেটা মানবিক আবেদন স্যার, এটা মঞ্জুর করেন। 1.5 মাসের শিশু নিয়ে সে কিভাবে যাবে এই গরমের মধ্যে, এবং মায়ের হাত ভাঙা, শিশুকে প্রতিপালন করতে পারে না, অন্য কারোর হেল্প নিতে হয়। আচ্ছা, ওই সময় ক্যান্সেল করা হলো। পরবর্তীতে আবার যখন সেকেন্ড টার্ম গেল, তখন বাই দিস টাইম আমার ধারণা এটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, হয়তো হয়তো আমাদের প্রধানমন্ত্রীর চোখে পড়েছে। তখন তিনি বলেছেন, তিনি তো সরাসরি বলেননি নিশ্চয়ই, হয়তো তার ইশারাতে কারোর মাধ্যমে আদিষ্ট হয়ে আবার জামিনটা দেওয়া হয়েছে। অর্থাৎ সবই আদিষ্ট হয়ে করা হচ্ছে। এই যে বিচার বিভাগের নগ্নতা দুদিক থেকেই ফুটে উঠলো। তারপরেও থ্যাঙ্কস, যদি তারেক রহমানের মাধ্যমে, আমাদের প্রধানমন্ত্রীর মাধ্যমে এটি হয়ে থাকে, অবশ্যই আমরা সাধুবাদ জানাই। যেভাবেই হোক হয়েছে। এখন বিষয় হচ্ছে, এটা আমার বিচার বিভাগের কথা বললাম, অর্থাৎ ডক্টর ইউনূসের যে কার্যক্রমের ধারাবাহিকতা, তার এক্সটেনশন এখনো আমরা বলতে পারি এই সময় এসে। আপনি তেল, বিদ্যুৎ, জ্বালানির কথা বলছেন। দেখুন, ইরান যুদ্ধের কারণে এখন এই অবস্থা হয়েছে বা চলছে, এটা আমরা সবাই জানি। কিন্তু সরকারের মধ্যে তথ্য গোপনের একটা প্রবণতা রয়েছে। এটা কেন রয়েছে আমি জানি না। কেন এই প্রবণতা কাজ করে বা এই ধরনের আহ গোপনীয়তা আশ্রয় নিতে হয় গভর্নমেন্ট গুলোকে, আমাদের মাথায় ঢোকে না। সরাসরি যদি বলতো যে হ্যাঁ, আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, আমরা এই জন্য দাম বাড়াচ্ছি তেলের, মানুষ মেনে নিত। মানুষ তো একেবারে অবুঝ নয়।
আচ্ছা, যদি বলতো যে না আমাদের এখানে তেলের সর্বোচ্চ মজুদ রয়েছে বিগত দিনের সময়, আমাদের কোথাও না কোথাও সমস্যা হচ্ছে, এই কথাটুকু বলতো, আমরা মেনে নিতাম। কিন্তু যেখানে বলা হচ্ছে যে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, আবার তেলের জন্য হাহাকার, আমরা কোনটির সঙ্গে কোনটা মিলাবো? এবং একই সঙ্গে আপনি একটি বিষয় উল্লেখ করতে সম্ভবত ভুলে গেছেন। আপনি তো বলেছেন যে মানবাধিকার বিহীন দেশ এখনো চলছে। এখন এই অবস্থায় চলছে, যেমন আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রী বলেছেন যদি বিনা অনুমতিতে কারো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কন্টেন্ট ক্রিয়েটর প্রচার করেন তাহলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করা হবে। কেন? কি কারণে? কি জন্য? তাহলে আওয়ামী লীগ সময়েও যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্টের আপনার অপব্যবহার হয়েছে, ইউনূস সরকার তো করেছেই। এখনো তার ধারাবাহিকতা। অর্থাৎ আমরা কোনো কিছু থেকেই বেরিয়ে আসিনি। বরং কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে একটি গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত, সেই নির্বাচন নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। কোন নির্বাচনী বিতর্কের ঊর্ধ্বে না। কম্পারেটিভলি অন্তত গত ২০ বছরের মধ্যে বা ১৫ বছরের মধ্যে তো একটা ভালো নির্বাচন হয়েছে কম্পারেটিভলি। সেই নির্বাচনের মাধ্যমে যেই সরকারটি এলো, সেই সরকারের অধীনেও আমরা দেখছি সে আগের মতোই অনেক প্রশ্নবিদ্ধ বিষয়। আর এর মধ্যে তো অনেক কিছু আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। আমি আপাতত এখানে আমার জি, কথা রেখে থামাচ্ছি আরকি। বুঝতে পেরেছি। কাজী রুনা, এই যে আজকে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে দুজন মানুষের মৃত্যু হলো, এসব নিয়ে তো সংসদে আলাপ আলোচনা দেখছি না। কি নিয়ে তারা আলোচনা করছে? কাদের গাড়ি লাগবে? কি সমস্ত বিষয় নিয়ে আছো? অথচ এখন এই মুহূর্তে যে দেশের বিপন্ন অবস্থা, এই নিয়ে সংসদে কোনো রকম আলাপ আলোচনা নাই। কি বলছে তারা সংসদ অধিবেশনের বাইরে? ধন্যবাদ সুলতানা আপা। আপনার মাধ্যমে মানে আপনার যারা দর্শক আছে তাদেরকেও ধন্যবাদ জানাই। পান্না ভাইকেও ধন্যবাদ জানাই। প্রথমবারের মতো আপনার এই অনুষ্ঠানে আসছি। সেজন্য আপনার দর্শকদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখন তেল নাই। সব বলছে তেল নাই। কিন্তু আবার পান্না ভাইয়ের একটা অনুষ্ঠানে আমি দেখছিলাম যে সেখানে বলা হচ্ছে যে তেল আছে, ডিপোতে অনেক তেল, কিন্তু তেল সরবরাহ হচ্ছে না। দীর্ঘ লাইনে যে মানুষও মারা গেল আজকে। আমরা এইসব খবর পাচ্ছি, কিন্তু আপনি যদি পার্লামেন্ট দেখেন, সেখানে অবশ্য একটা ছোট্ট একটা ক্লিপ দেখছিলাম। সেখানে বিরোধী দলীয় নেতা জামাতের আমির বলছিলেন যে তেল নাই দেশে, কিন্তু সংসদ দেখলে মনে হয় না সংসদে পর্যাপ্ত তেল আছে। মানে এটা শুনে আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি হাসছিলেন। আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, উনি আবার শুধু স্বরাষ্ট্রমন্ত্রী তো নন, উনি হচ্ছে বলে যে ছায়া প্রধানমন্ত্রী, ওনার দিয়ে সবকিছু উনি সব ব্যাপারেই কথা বলেন। এবং ওনার হাসিটাও না আমার কাছে ঠিক মানে নর্মাল হাসি মনে হয়নি। মানে কি মানে তির্যক, মানে এটা আসলে কোনো ডাজেন্ট ম্যাটার, এটা কোনো বিষয় না। কিন্তু তেলের যে হাহাকার লেগেছে, আমরা যারা ঢাকায় থাকি, সুলতানা আপা আমি একটু বলে রাখি যে আমি না ওই যখন কন্টেন্ট করতে আসি, আপনি বলছেন অবশ্য কন্টেন্ট ক্রিয়েটর বলা যাবে না, সাংবাদিক, আমি যখন আমার প্রতিবেদনটা করতে আসি তখন আমি একটু ব্লেজার পরি। আমি দীর্ঘদিন দেশের বাইরেও ছিলাম। আমি ব্লেজার পরি কেন করি? আমার সিকিউরিটির জন্য। কিছুদিন আগেও আমি আমি প্রচন্ড ইনসিকিউর ছিলাম, আপনি নিজেও জানেন। হ্যাঁ, আমি সবাই মনে করে যে আমি দেশে নাই, দেশের বাইরে। এখন আপনার মাধ্যমে বললাম যে আমি দেশে আছি, অনেকেই জানেন না। ইভেন আমি সকালবেলা ধানমন্ডিতে পার্কে হাঁটতে যাই, অনেকে জিজ্ঞেস করবো আপনি দেশে আছেন, আপনি কি কাজিরুন, আপনি কি দেশে আছেন? মানে তারাও ভয় পায়। যা হোক, আপনাকে বললাম। তো এই যে আমরা দেশে আছি, আমরা দেখছি তেলের যে দীর্ঘ লাইন, মানে মানুষ তেল পাচ্ছে না, গাড়ি বের করতে পারছে না। শুধু তো সেটা না, সেচ ব্যবস্থাও যে আমাদের কৃষকদের কদিন পরে খুব বেধড়ক অবস্থা হবে। তাহলে যদি পর্যাপ্ত পরিমাণে যদি তেল থাকে, যদি আপনার তো বলা হয় যে ৫টি যে কোম্পানি আছে যারা তেল উৎপাদন মানে অকটেন এবং পেট্রোল তো উৎপাদন হয়, হ্যাঁ, সে যদি পর্যাপ্ত পরিমাণে থাকে, তাহলে কেন এরকমের মানে কেন এই কৃত্রিম সংকট তৈরি করে রাখছেন? তার মানে হচ্ছে তেলের দাম বাড়ানোর জন্য। মানে এইরকম এই যে ব্যবস্থাপনা, অনেকে বলবে যে অসাধু ব্যবসায়ীরা ফিলিং স্টেশন গুলোতে অসাধু ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য এটা করছেন। তাহলে আমাদের সরকার আছে কেন? ব্যবস্থাপনা যে যেটা করার দরকারটা তো সরকার করবেন, তাহলে সরকার আছে কেন? সরকার কি শুধু যে উদরপন্ডি বুদরকারে আপনি যে কোনো একটা সমস্যা হবে শুধু তো তার আগের সরকারটা ছিল অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার, যেখানে আপনার মানবাধিকার মানে প্রতিটি ক্ষেত্রে লঙ্ঘিত হয়েছে। কিন্তু সেই ইউনূসের নামটা মুখে নেওয়া বারণ। ইউনূস হচ্ছে ভাসুর, ইউনূসের নাম কিন্তু মুখে নেয় না। আপনি যখন হামের প্রসঙ্গ আসে, বারবার প্রধানমন্ত্রী বলে। আজকে অবশ্য দেখলাম যে অন্তর্বর্তী সরকারের গাফিলতির জন্য হয়েছে, এটা হেডলাইন করেছে, কিন্তু আমি ভিতরে আবার দেখলাম যে আসলে কি বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন ৫ তারিখে যে সরকারটি পালিয়ে গেছে দেশের বাইরে, ওই সরকারের গাফিলতি,
এবং ইউনূস সরকারের গাফিলতির জন্য এই হামির সংকট তৈরি, মানে হামির টিকা দেওয়া হয়নি, আজকে বাচ্চারা মারা গেছে। ভাই সত্যি কথাটা বলেন না। হ্যাঁ, আওয়ামী লীগ সরকার অনেক দোষ ছিল, অবশ্যই আমরা বলবো। আওয়ামী লীগ সরকারের সময় 3টে বিতর্কিত নির্বাচন হয়েছে, আমরা সেটা বলছি। আওয়ামী লীগ অনেক প্রবলেম ছিল, যেখানে প্রবলেম ছিল না সেইটা কেন আপনারা বলছেন? এই কথাকে জনগণ বিশ্বাস করে আজকালকার দুনিয়ায়? এই যে এই প্রযুক্তির দুনিয়াতে জনগণ বিশ্বাস করে না। তাহলে আপনারা কেন এই যে কৃত্রিম সংকট তৈরি করে রাখছেন, এবং কেন আপনারা এই যে উদরপুঞ্জি বুদুরগারে দিচ্ছেন? আপনারা কেন ভাষণের নাম মুখে আনছেন না? কেন ইউনূসের যে সমস্যাগুলো ছিল সেগুলো কেন বলছেন না? আপনি সংসদে দেখবেন হাসনাত আব্দুল্লাহ আজকে কি বললেন, গাড়ি নিয়ে কথা বলছেন, যে তারা গাড়ি পাচ্ছেন না, তারা এলাকায় জনগণের কাছে পৌঁছতে পারছে না, জন্য গাড়ি দরকার। আচ্ছা দা, একজন সংসদ সদস্য কি কম ভাতা পান? পান্না ভাই খুব ভালো বলতে পারবেন, আমার জানা মতে 70,000 টাকা ভাতা পান, তাই না? 70,000 টাকা ভাতা পান, তাহলে তাদের কি ট্রান্সপোর্টের ব্যবস্থা করা যায় না? কিন্তু এর আগেই তো বলছে যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি চাই না। এবার অবশ্য বলছে আমি ট্যাক্স ফ্রি গাড়ির কথা বলি নাই, আমি বলেছি যে সরকার যদি যেন আমাদের একটু ব্যবস্থা করে দেয়। তাহলে কখনো কি আপনি পার্লামেন্ট দেখলে বুঝবেন এই দেশে কোনো সংকট আছে? নাই তো। আমি তারপর সুলতানা আপা, আপনি বলছেন যে এই যে 1.5 মাসের বাচ্চার মা, সে জামিন প্রথমে পেলেন না, পরে জামিন পেয়েছেন। এখানে যে রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। শুধু কি তার বেলায়? আমরা তো এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কানে গেছে, হয়তো এই কারণে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিয়েছে। আসলে তো একই মামলায় কিভাবে দুইটা হয়, দুইটা আদেশ হয় বলেন তো? একই মামলায় যদি আপনার একজন ম্যাজিস্ট্রেট না দিতে পারে, তার ঊর্ধ্বতন ম্যাজিস্ট্রেট কিভাবে দেয়? এটা হয় না তো, জুরিসডিকশন তো এরকম বলে না। তো এইভাবে যখন একটার পর একটা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এখন আমাদের সাংবাদিক পান্না ভাই খুবই লাকি, তিনি কয় মাস, 3 মাস কেটেছেন না পান্না ভাই, জেল কেটেছেন। আমাদের খুবই কাছের বন্ধু ফারজানা রূপা, আমাদের শাকিল ভাই, বা তারও আগে ধরেন শাকিল ভাই, ফারজানা রূপা, না হয় বুঝলাম যে তারা আওয়ামী লীগের দালাল ছিলেন, যেগুলো বলে, ঠিক আছে। শাহরিয়ার কবির, উনি কি আওয়ামী লীগের কোনো পোস্টে ছিলেন কখনো? শাহরিয়ার কবির হাঁটতে পারেন না আদালতে, ওনাকে দেখলে খুব খারাপ লাগে। সেই মানুষটাকে দিনের পর দিন ধরে আটকে রাখলো। আচ্ছা, অন্তর্বর্তী সরকারের সময় না হয় জামাতের সরকার বলা হয়, এখন তো জামাতের সরকার না, জামাত বিরোধী দল। তাহলে শাহরিয়ার কবিরদের মতো লোক কেন জামিন পাচ্ছেন না আপনি বলেন? মানবাধিকার এখানে একদম প্রতিটি ক্ষেত্রে লঙ্ঘিত হচ্ছে। এখন আমরা যারা কথা বলি, আমরা হয়ে যাই দোসর, আমরা হয়ে যাই দালাল, কিন্তু আমরা আসলে দেশের পক্ষে কথা বলি। সুলতানা আপা, সেই সেই মঞ্জুর আলম পান্না, আমি শুনছিলাম আপনি অনুষ্ঠানের আগে বলছিলেন যে আপনি তো ইউনূসের আমলে 3 মাস জেল খেটেছেন, এখন 3 বছর খাটার প্রস্তুতি নিচ্ছেন। কেন আপনার? না, প্রস্তুতি নিতেই থাকি আমরা, আমাদের প্রস্তুতির তো অভাব নেই। আমি এভাবেই আমার ভবিতব্য মেনে নিয়েই কাজ করছি। শুধু এই আমলে যে এখনো আশঙ্কা করছি, আশঙ্কা মানে আমি প্রস্তুতি নিয়ে আছি। যেমন আওয়ামী লীগের সময় 10 বছর, আমার 2014 থেকে 2024, 10 বছরের মধ্যে আমি সর্বসাফল্যে কাজ করেছি সম্ভবত 1 বছর 8 মাস, 1 বছর 8 মাসের মতো হবে, হয়তো এদিক ওদিক হতে পারে। আমি যেই চ্যানেলে গেছি, আমি যেই মিডিয়াতে গেছি, আমার স্ট্রেট নিউজ করার কারণে অদৃশ্য জায়গা থেকে, কখনো কখনো অদৃশ্য জায়গা থেকে, কখনো কখনো পিএম অফিসের পরিচয়ে, কখনো কখনো ডিজিএফআই সামরিক গোয়েন্দা সংস্থার জায়গা থেকে ফোন এসছে, মালিক পক্ষের কাছে ফাইল পত্র চলে এসেছে, আমার ফেসবুকে কি লেখালেখি হয় বা আমি কোন ধরনের নিউজ করছি। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তার জন্মদিনের নিউজটি কেন 4 নম্বর হেডলাইন হলো আমার হাত দিয়ে, এইসব কৈফিয়তও আমাকে দিতে হয়েছে। অর্থাৎ চাকরি থাকেনি, 4 বছর নানান ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছে পেশাগত জীবনে। ডক্টর ইউনূসের সময় মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গিয়ে, জঙ্গিবাদের বিরুদ্ধে, ডক্টর ইউনূসের অপকর্মের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রায় 3 মাস জেল খেটেছি। সেই ধারাবাহিকতায় আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমি এখন প্রস্তুতি নিয়ে আছি, যেহেতু এটা নির্বাচিত সরকার। ডক্টর ইউনূস তো একটা অনির্বাচিত সরকার ছিল, যদিও অনেক শক্তিশালী, পেছনে অনেক বড় শক্তি ছিল, ডিপ স্টেটের খেলা ছিল, ডিপ স্টেটের খেলা এখনো থামেনি। যাই হোক, সেই জায়গা থেকে আমি বলছি যে এখনো যেহেতু সত্য বলতে চাই, সত্য বলতে হবে। একটা চাকরি যেমন জীবনের শেষ কথা নয়, আর একটা জীবনের জন্য শেষ কথা নয়। মানে বিষয়টা এরকম যে আপনার সাথে কথা বলছি, কথা বলতে বলতে আমি এখন এই মুহূর্তে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারি, অথবা মৃত্যু ভয় পেয়ে লাভ নেই। তো আমি প্রস্তুতি নিয়ে আছি, আমি সেই কথাটা বলেছি। এবং আশঙ্কা থাকতেই পারে,
যে সিমটম আমরা দেখছি, চিফ হুইপের বিরুদ্ধে একজন কার্টুন প্রকাশ করলো সামাজিক যোগাযোগ মাধ্যমে, হয়তো স্যাটায়ার করে কিছু লিখলো, তাকে অ্যারেস্ট করা হলো, তার নামে মামলা হলো। হ্যাঁ, একটু আগে যেটা বলছিলাম, তথ্য প্রযুক্তি মন্ত্রী বলেছেন যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর কোনো ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ করতে পারবে না। কেন পারবে না? যদি কোনো ভিডিও প্রকাশ করে, সেই ভিডিও যদি আপত্তিমূলক হয়, রাষ্ট্রের জন্য ক্ষতিকর কিছু হয়ে থাকে, তাহলে সে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে মামলা হবে। কেন আগে থেকে এই হুঁশিয়ারি আগে থেকে উচ্চারণ করতে হবে? অতএব সেই সব জায়গা থেকে আশঙ্কা করার অনেক কিছুই আছে, এই জন্য বলেছি। এই জন্যই আমি হয়তো শেয়ার জি। করছিলাম যে ৩ বছর আগে লাগতে পারে। রুনা কতটা অনিরাপদ বোধ করছেন? ধরেন আমি আমার কথা বলতে পারি, আমি আওয়ামী লীগের আমলে 2016 সালে দেশ ছেড়েছি, আমিও অনেক নিরাপত্তাহীনতায় ভুগতাম। কাজী রুনা এখন কি অবস্থায়, কি বোধ করছেন? এখন সুলতান আপা এই সরকার আসার পরে মানে ঠিক মানে প্রত্যক্ষভাবে যে সেটা ওইটা এখন নাই, যেটা হাদি মারা যাওয়ার পরে একটা ছিল, বেশ পরিমাণে ছিল, বা ওই সরকারের সময় কিন্তু না, ওইটা বলবো না, মানে যেভাবে তাকে বিশেষায়িত করে ওটা বলবো না। শফিকুল আলম উনি তো 2 দিন পর পর একটা স্ট্যাটাস দিতেন, নাজরীন, আলামে বলেই দিয়েছে। তো উনি তো 2 দিন পর পরে যে আমরা কেন শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী বলি। আচ্ছা, উনি তো সাবেক প্রধানমন্ত্রী, ওনাকে আমরা কি বলবো বলেন? এটা তো সত্য না, চির সত্য কথা, উনি সাবেক প্রধানমন্ত্রী। তো ওনার আগে নাকি আমাকে খুনি বলতে হবে। তারপরে কোন একটা কন্টেন্ট করলে, এবং শুধুমাত্র যে আমাকে অ্যাটাক করে সেটা না, পুরো ফ্যামিলি সহ অ্যাটাক করতেন। আমার হাজবেন্ড অমুক জায়গায় পড়ায়, হাজবেন্ড মানুষকে শিক্ষা দেয় ভালো, কি বলে, কোনো সংবাদ উল্টাপাল্টা করা যাবে না, কোনো গুজব রটানো যাবে না, আর উনি গুজব রটায়। কিন্তু সুলতানা, আপনি তো দেখেছেন গুজব কি আমরা রটাই? প্রত্যেকটা নিউজের কিন্তু পিছনে ফ্যাক্ট দেই, প্রত্যেকটা নিউজ অনেক সময় লাগে। আমি একটা স্টোরি যখন করি, আমরা যে ফ্যাক্ট গুলো তৈরি করতে পুরোটা দিন আমার চলে যায়। সত্যি কথা, আমি যদি বসে কিছুক্ষণ কথা বলতাম সুলতান আপা, এতটা টাইম কিন্তু আমার লাগতো না। এই যে ফ্যাক্ট গুলো জোগাড় করে 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 দেই, তারপরে যদি আমাকে এই ধরনের কথা বলে যে আমি গুজব ছড়াই, আমি আওয়ামী লীগের দোসর, আমি আওয়ামী লীগের দালাল, অথচ কখনো আমি আওয়ামী লীগের দালালি করেছি কিনা, আমি যখন অনেকদিন সাংবাদিকতা যখন ফিল্ডে রিপোর্টার ছিলাম, আপনি দেখেছেন আমি বিট করতাম, আমার সাবজেক্ট আমি বিট করতাম হচ্ছে ইলেকশন কমিশন, আমি বিট করতাম কোর্ট বিট। আমি কখনো আওয়ামী লীগের কাছাকাছিও ছিলাম না, কোনো পদাধিকারীও ছিলাম না। কিন্তু যখন আমি 5ই আগস্টের পরে যখন দেখলাম, 5ই আগস্টের আগে কি আমরা সমালোচনা করি না গভর্নমেন্টের? অবশ্যই করেছি। তারপর 5ই আগস্টের আগে আগেই তো আমি দেশে ফিরলাম। আমি যখন দেখলাম যে বঙ্গবন্ধুর বাড়ি প্রথমে পুড়িয়ে দেওয়া হলো, তারপরে 5ই ফেব্রুয়ারি এসে বঙ্গবন্ধুর বাড়িকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো, এবং খুবই দুঃখের বিষয় যে তখন ইশরাক আসলেন, সেই মানে তার বাবা একজন মুক্তিযোদ্ধা, সে ইশরাক আসলেন এই বুলডোজার সরবরাহ করতে। খুবই খারাপ কথা। তারপর আবার যখন ওইটারই পরে 15ই আগস্ট কি বললো, তারেক ভাই কথা দিলাম 32 নাম্বার দখলে নিলাম। কিন্তু 32 নাম্বার কি শুধু বঙ্গবন্ধুরই বাড়ি? বঙ্গবন্ধুর বাড়ি। বঙ্গবন্ধু কি স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে জড়িত না? বঙ্গবন্ধু মানেই তো স্বাধীনতা। ওই বাড়িতে থেকে স্বাধীনতার অনেক কিছু ঘোষণা আসছে। সেই বাড়িটাকে যখন আমরা এভাবে ন্যাক্কারজনকভাবে ঘুরিয়ে দেই, তখন একজন বাংলাদেশী হিসেবে, আমি এই দেশের মানে জনগণ হিসেবে আমার খারাপ লাগে। আমি এই জন্যই আমার কথা, আমার ভয়েসটা রেইজ করেছি। তো তারপর যদি এখন সে তাই বলে যে আমাকে বলে যে গুজব ছড়ায়, শেখ হাসিনার পক্ষে কথা বলে, বলতেই পারে। কিন্তু রুনা, এখানে কত মানুষ আপনাদের দুজন সম্পর্কে ভালো ভালো মন্তব্য লিখেছেন, সবাই আপনাদেরকে দেখেন। আমরা সাংবাদিক হিসেবে তো জানি যে আপনি একজন সাংবাদিক কখনই কারো বন্ধু নয়। সব পক্ষই আপনাকে কোনো না কোনো সময়ে আপনাকে আপনার বিরুদ্ধে যাবে, আপনাকে নিয়ে প্রশ্ন তুলবে, আপনাকে গালাগালি করবে। এটাই হচ্ছে গিয়ে ওই যে কি বলে না, আমরা হচ্ছে গিয়ে মানে একটা থ্যাঙ্কসলেস জব, থ্যাঙ্কসলেস, এখানে কোনো থ্যাঙ্কস নাই, ওটা তো জেনেই আমরা কাজ করি, তাই না? এই যে দেখেন, আপনাকে নিয়ে একজন মন্তব্য করেছেন, কাজী রুনা আপাকে নিয়ে অনেক টেনশনে ছিলাম এবং আপনাকে সুলতানার মাধ্যমে সতর্ক করিয়েছি। আচ্ছা, আমাকে হ্যাঁ, অনেকেই কিন্তু আপনার সম্পর্কে আমাকে বলেছেন যে রুনা আপাকে একটু সাবধান করতে বলেন, যখন মঞ্জুর আলম তখন জেলে ছিলেন। যাই হোক, এরকম এটা নাথিং নিউ, আমাদের ভাগ্যটাই এরকম, এন্ড ওইটা জেনেই তো আমরা আসলে এই পেশায় আরো বেশি ত্যাগ স্বীকার করেছেন, সেই জেল খেটেছেন, যেখানে আমি সবসময় স্যালুট জানাই। পান্না, এখন
যেই একটা মানে যেই একটা সংকটের মধ্যে আছেন, তাহলে আপনি বলছেন যে ইউনূস সরকারের এক্সটেনশন এখনো চলছে, তো তারা কিভাবে করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে? আফটার অল বিএনপি তো নিজেকে একটা রাজনৈতিক দল দাবি করে, মুক্তিযুদ্ধের দল দাবি করে, তো তাদের ভূমিকাটা তারা কি এরকম মিস্টেরিয়াসলি থাকবে, নাকি তাদের আদৌ কোনো কিছু উদ্যোগ, কোনো কিছু ভিতরে কিছু আছে? শুনুন, এক্সটেনশন বলতে মানে এক বাক্যে বললে তো অনেক কিছু অনেকের মতো মনে করে নিতে পারে। এখানে তো অবশ্যই ব্যাখ্যা আছে। বিষয়টা হচ্ছে যে বিএনপির মধ্যে জামাতপন্থী বিএনপি, মুক্তিযুদ্ধ পন্থী বিএনপি আছে, এটা তো ওপেন সিক্রেট, এখানে অস্বীকার করার কিছু নাই। এটা তাদের নেতা কর্মীরাও তারা এটাই বলবে, এখানে লুকোচুরি কিছু নেই। তো জামাতপন্থী বিএনপি যারা আছেন তারা হয়তো কোথাও কোথাও শক্তিশালী। এদিক থেকে বিএনপির আপনি মনে করেন যে যুদ্ধাপরাধী হিসেবে যারা দণ্ডিত হয়েছিল, যাদের মৃত্যু হয়েছে, তাদের নামে শোক প্রস্তাব আনা হয় সংসদের প্রথম দিনে। সেটি আরেকজন মুক্তিযোদ্ধা বীর বিক্রম, আমাদের জাতীয় সংসদের স্পিকার হাফিজুদ্দিন সাহেব, তার হাত দিয়ে সেটা একসেপ্ট করতে হয়। আপনার কি মনে হয় যে স্পিকার নিজের বল ক্ষমতা বলে এটি একসেপ্ট করেছেন, গ্রান্ট করেছেন? তার আগে থেকে কথা বলা ছিল দলীয় পর্যায় থেকে যে এ ধরনের কোনো প্রস্তাব আসলে কি করবো। খুব স্বাভাবিক কথা, এগুলো তো আর বোঝার জন্য রকেট সায়েন্স করার কোনো প্রয়োজন নেই। সো তারা সেটি একসেপ্ট করলো কাদের চাপে বা কোন পন্থীদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এটি গ্রহণ করা হলো? ডিপ স্টেটের খেলা এখনো চলছে। এবং ডক্টর ইউনূসের এক্সটেনশন যদি বলি, আমি ডক্টর খলিল কে, কিভাবে ডক্টর খলিল এখানে পররাষ্ট্রমন্ত্রী হন এই ক্যাবিনেটের, এটা সবারই প্রশ্ন, অনেক আগে থেকে দেওয়ান থেকে উঠেছে। তৃতীয়ত হচ্ছে এখন জামাত এনসিপি প্রকাশ্যে হুমকি দেয় তাদের হয়ে যারা প্রতিনিধিত্ব করছে সো কল্ড সিভিল সোসাইটির অংশ হিসেবে, যে ২ মাস লাগবে না এই সরকারকে ফেলে দিতে। আবার এটিএম আজহারুল ইসলাম, যিনি যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন না হাইকোর্টের রায় পর্যন্ত, তারপরে সর্বোচ্চ আদালতে এইসব ইউনূস সরকারের সময় যিনি ছাড়া পেয়েছেন, তিনি বলেন যে আওয়ামী লীগের মতন শক্তিশালী দলকে ক্ষমতা থেকে ফেলতে ১৬ বছর লেগেছে, এই সরকারকে ফেলতে ১৬ দিন লাগবে না। এগুলো কি শুধুই কথার কথা, শুধুই রাজনৈতিক হুঙ্কার হুঁশিয়ারি? আমি মনে করি না। এ ধরনের বক্তব্য শুনে আমরা অভ্যস্ত, কিন্তু বক্তব্যগুলো কোন পর্যায় থেকে, কোন সময়টিতে, কোন ক্ষেত্রে আসছে সেটি বিবেচনার বিষয়। ডিপ স্টেটের খেলার অর্ধেক অংশ সফল হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আরো যে অর্ধেকটা ছিল বিশেষ শক্তির ক্ষমতা নিয়ে আসা এবং তাদের মাধ্যমে যা যা প্রয়োজন সবকিছু আদায় করে নেওয়া পশ্চিমা স্বার্থ অনুযায়ী। সো সেই খেলাটি চলছে। বিএনপি ২ মাসে হয়তো ম্যাসিভ আকারে তেমন কোনো বিতর্কের জায়গা সৃষ্টি করেনি, কিন্তু একটু একটু করে যা হয়েছে সেগুলো একসাথে করলে আমরা এই মুহূর্তে আশাবাদী হওয়ার মতন কোনো সুযোগ দেখছি না। কিন্তু একবারে খুব বড় কোনো সিদ্ধান্ত নিয়েছে, যেটি আমি বলবো না বিএনপি স্বৈরাচার হয়ে গেছে, বিএনপি কর্তৃত্ববাদী হয়ে গেছে, বিএনপি ফ্যাসিজম শুরু করেছে, এরকম বলার সময় এখনো আসেনি। আরেকটু সময় প্রয়োজন। তবে যা কিছু এখনো পর্যন্ত ঘটছে সেই জায়গা থেকে আমি বলতে পারি যে একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারকে থিতু হওয়ার সময় দিল না। ১৫ দিনের মধ্যে রাজপথে নামে, দেওয়ান থেকে ওয়াক আউট শুরু হয়ে যায়। এগুলো সিম্পটম খুব ভালো না। এগুলো প্ল্যানিং এর অংশ, এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে এবং সেই জায়গা থেকে আমি বলতে পারি যে বিএনপি অবশ্যই নানান দিক থেকে চাপের মুখে আছে। আর আপনি যদি বলছেন যে আপনাদের মানে যে শিরোনামটা আজকে আলোচনা দেওয়া হয়েছে যে দেশে হাহাকার চলছে বা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, অবশ্যই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। দেশে হাহাকার অবশ্যই চলছে, যেখানে আমাদের অর্থ উপদেষ্টা বলেন যে দারিদ্র বাড়বে, আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক বলছে। এখন এর দায় নিশ্চয়ই বিএনপির নয় পুরোটা। বিএনপি এসেই তো ২ মাসের মধ্যে সব লুটপাট করেনি। বিএনপি এসেই তো ২ মাসের মধ্যে সবকিছু ওলটপালট করে দেয়নি, ভুল সিদ্ধান্ত নেয়নি যে সব দায় দায়িত্ব তাদেরকে দিতে হবে। তবে ইউনূস সরকার থাকতেই এ কথা আমি অসংখ্যবার বিভিন্ন জায়গায় বলেছি, টক শোতে কিংবা আলোচনায়, যেই বাণিজ্য চুক্তিটি হলো সেই বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে বিএনপির ডানা ছেড়ে ফেলা হয়েছে। বিএনপি স্বাধীনভাবে একটা স্বাধীন সত্তা নিয়ে সরকার পরিচালনার মতো ক্ষমতা তার রইল না। এখন শুনছি সেই বাণিজ্য চুক্তির সঙ্গে বিএনপিও জড়িত ছিল বা বিএনপি জানতো, জামাত জানতো, যেটি খলিলুর রহমান সাহেব বলছেন
কাজী রুনাও নিজেও তিনি অ্যানালাইসিস করেছেন এসব বিষয়ে, আপনিও কথা বলেছেন, এগুলো এখন ওপেন সিক্রেট। অতএব বিএনপির জন্য যতটা না সংকটাপন্ন, পুরো জাতির জন্যই সংকটাপন্ন। আমরা আমাদের সামনে খুব ভালো কিছু দেখছি না। যে কাজী রুনা, এই যে সামনে কিছু ভালো কিছু দেখতে না পাওয়া, তার উপরে যখন এই সংকট, মানে ডিপ স্টেটের খেলা, বিএনপির ওই যে মঞ্জুরুলের ভাষায় যে ডানা নাই, আর মানুষের যে এই দুর্ভোগ, এই তিন মিলে কি দেখতে পাচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ? আমি একটু পান্না ভাইয়ের সাথে না কিছুটা দ্বিমত করতে চাই। পান্না ভাই বলছেন যে মাত্র বিএনপি সরকার আসলে এখনো থিতু হয় নাই, আর একটু সময় দেওয়া দরকার। হ্যাঁ, আমি বলছি যে ঠিক আছে, আর একটু সময় দেওয়া দরকার। কিন্তু বিএনপি না মানে ইনুসের পথে হাঁটছে, এটা হচ্ছে সমস্যা। এবং যেখানে এই যে ধরেন হামের ঘটনাটাই আপনি ধরেন, হামের ঘটনা বাচ্চারা মারা যাচ্ছে এখন, এটা মহামারী আকার ধারণ করছে। আপনি টাওয়ালে প্যাচে প্যাচে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, কিরকম একটা অবস্থা। সেখানে ইনুসের সমালোচনাটা করতেই চাচ্ছে না। সেখানে ওই যে বিগত তার আগে ওই যে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন ৮ বছর ধরে, কিন্তু ওই ৮ বছরের মধ্যে 2019 সালে শেখ হাসিনা ভ্যাকসিন অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন। এবং আপনি যদি একটু তুলনা করেন, আমি হাম নিয়ে একটা স্টোরি করেও ছিলাম যে যেখানে 2023-24 সালে 24-এ 5 আগস্ট 23-24 সালে রাজশাহীতে হামের টিকা দিয়েছে, এটা হচ্ছে 99% সফল ছিল। সেইখানে তার পরের বছর, তারপর এখন যখন হাম মানে অ্যাটাক করলো, সবচেয়ে বেশি অ্যাটাক করেছে সেই রাজশাহীতে। তার মানে এদের বছরে কাজই করে নেই। কাজ করেনি হচ্ছে অন্তর্বর্তী সরকার এসে সেই যে আওয়ামী লীগ সরকারের যে কনজিউম সেক্টর যেটা ছিল সেটা বাতিল করে দিয়েছে। এবং সেই টাকাটা কোথায় গেছে তারাই জানে। সেই প্রকল্পে সেই টাকা সবকিছু নূরজাহান বেগম সেই রকম স্বাস্থ্যমন্ত্রী আমাদের ছিলেন, যার কোনো অভিজ্ঞতা ছিল না, কিছুই ছিল না। কিন্তু আপনি দেখেন সেখানে অন্তর্বর্তী সরকারের ইউনূস সরকারের কোনো সমালোচনা বিএনপি সরকার করছে না। এবং একটা রাজনৈতিক আজকে সংসদে প্রধানমন্ত্রী করেছেন যে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার কোনো তার সাথে বলেছে যে শুধুমাত্র অন্তর্বর্তী সরকার না, আওয়ামী লীগ সরকারও 5ই আগস্ট যে সরকারটা পালিয়ে গেছে সেই সরকারটা মানে এখন আবার সংসদে বলেছেন এটা সংসদে বলেছেন সংসদে বলেছে 5ই আগস্ট পালিয়ে গেছে, এটা হচ্ছে বগুড়ায়। আর হচ্ছে গিয়ে আবার ওই সরকার মানে আগের সরকার এবং অন্তর্বর্তী সরকার দুইটা মিলিয়ে বলেছেন। আমি তো প্রথমে নিউজ দেখে বাংলা ভিশন নিয়ে দেখছিলাম, দেখে আমি তাড়াতাড়ি করে ঢুকলাম যে সত্যি এবার মানে আওয়ামী লীগের নাম নেয়নি তারেক রহমান, অবাক করা বিষয়। গিয়ে দেখি না ঠিকই মানে আওয়ামী লীগ ছাড়া সে কোনো কিছু কোনো নেগেটিভিটি পায় না। তো রাজনৈতিক প্রতিহিংসা যদি আমরা আওয়ামী লীগের মতো করেই করি, কোনো কোনো কিছু তো অনেক বেশিও করা হয়, তাহলে আমাদের কি লাভ হলো? আওয়ামী লীগের মতো বললে না আসলে আমার মনে হয় কি যে এটা একটু ইয়ে করা হয়, মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, কারণ এখন তো কোনো সীমা পরিসীমা নাই। আওয়ামী লীগের আমলে কোনো লয়ার কোর্টে দাঁড়াতে পারে নাই এমন তো ঘটনা ঘটে নাই। আজকে 13 জন পুলিশ অফিসারকে বাধ্যতামূলক বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে কয়েকজন পুলিশ অফিসারকে আমি একদম পার্সোনালি চিনি, তারা এতটাই অনেস্ট ছিলেন যে ইউনূস সরকারের সময় কিন্তু তাদের হাত দেয়নি তাদের উপরে, কিন্তু এই সরকার এসে 13 জন পুলিশ অফিসারকে বরখাস্ত করে দিলেন। তাদের স্পেসিফিক কোনো কারণ নাই, মানে আওয়ামী লীগের সময় বিভিন্ন সুবিধা, মানে আওয়ামী লীগের সময় তাদের পথটা ভালো ছিল। এখন দেখা যাবে কি, দেখেন এই যে ডিআইজি পোস্টার, এখন দেখা যাবে কি এদের পোস্টে পুলিশ অফিসার তো আবার আনবে, এবং তখন দেখা যাবে কি এদের মানে পদ ডিঙিয়ে 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 এই পদে বসা হচ্ছে। তখন কি অনভিজ্ঞ লোক এই ক্ষেত্রে আসবে না? সেটাই তো সব ক্ষেত্রে হয়েছে, সেই কারণে তো সামাল দিতে পারছে না কারো। কোনো যারা এখন দায়িত্বশীল পজিশন গুলোতে রয়েছে তাদের বেশিরভাগের কোনো অভিজ্ঞতা নাই, ফলে এই যে একটা গভীর সংকট সেটি তারা কতটাকা অনুধাবন করতে পারছে। আমি শেষ করব মঞ্জুর আলম পান্না, আপনার কাছে শেষ প্রশ্ন রাখছি যে দেখেন যতগুলো শিশু হামে মারা গেল, আমার মনে আছে ওই যে প্যারাসিটামল খেয়ে শিশুদের মৃত্যু পুরো বাংলাদেশ তোলপাড় হয়ে গিয়েছিল। 41 জন শিশুর মৃত্যু হয়েছিল 2 দফায়, সব মিলিয়ে 50 জনের মতো। সেখানে 200 শিশুর হামের টিকার অভাবে মৃত্যুবরণ করলো। বাংলাদেশের মানুষের ধৈর্য সহ্য সীমা কি সীমাহীন হয়ে গেছে নাকি মঞ্জুর আলম পান্না? হ্যাঁ, আমাদের সহ্য সীমা বেড়েছে, এটা ভালো। আমাদের ইমিউনিটিটা খুব বেশি কার্যকর হয়েছে। এখন করোনা কেন, ইউনুস ভ্যাকসিন
ইউনুস ভ্যাকসিন না, ইউনুস ভ্যাকসিন শুধু ইউনুস ভ্যাকসিন না, ইউনুসের সঙ্গে আসলে আমি কারোর সাথে তুলনা করতে চাই না। তাকে আমি বাংলা তৃতীয় মীর জাফর বলি আর কি। হ্যাঁ, কেউ বাটপা বলেন, কেউ বেহায়া বলেন, কেউ চোর বলেন, ডাকাত বলেন, আমি স্ট্রেট মীর জাফর, এই ভূখণ্ডের তৃতীয় মীর জাফর। প্রথম মীর জাফর তো মীর জাফরই ছিল পলাশের যুদ্ধে, আর দ্বিতীয় মীর জাফর খন্দকার মোস্তাক, তৃতীয় মীর জাফর হিসেবে আবির্ভূত হলেন ডক্টর ইউনুস। এবং এই লোকের চেহারা চিনতে, মানে আমরা তো যতটুকু চিনেছি তাদের তো সমালোচনার শেষ নেই। আমার ধারণা এই ভদ্রলোক তো, আমি তো ভদ্রলোক নিজেকে দাবি করি, তখন আরেকজনকে তো আমি ভদ্রলোক বলবোই। তো এই ভদ্রলোককে চিনতে আমাদের এখনো অনেক দিন অপেক্ষা করতে হবে। এর এই যে কোন টাইপের ভদ্রলোক, কোন টাইপের মির্জাফর কিংবা বাটপার, তা মোটামুটি আস্তে আস্তে আরো অনেক কিছু বেরোবে, শেষ হয়নি। যাও, এখন বলছিলাম যে আপনি সহ্য শক্তির কথা বলছিলেন, ধৈর্য শক্তির কথা বলছিলেন। দেখুন, এগুলো আমাদের সবই আমাদের ভাগ্যের লিখন। এটি চলছে, চলবে। আমাদের সরকারগুলো, মানে এগুলো বলতে না ভালো লাগে না যে কি প্রতিশ্রুতি দিয়ে আসলো, কি আমাদের এক্সপেকটেশন ছিল। যেটি কাজী রোনা বলছিলেন যে এই যে দুটি বিষয় একসাথে করে কেন বলতে হবে। প্রথম দিকে হ্যাঁ, ইউনূসের নাম গন্ধ নেওয়ার চেষ্টা করা হচ্ছিল না, ইউনূসের কোনো অপরাধ নেই। শুনুন, এগুলো তো মানুষ তো অনেক কথাই বলে, আমাদের বিশ্লেষণেও অনেক কিছু বেরিয়ে আসে যে তারেক রহমানের সঙ্গে কোনো আন্ডার টেবিল ডিল ছিল কিনা, কোনো হিডেন এগ্রিমেন্ট হয়েছে কিনা আমি জানি না, মানুষ তো বলে। এখন কোনো কাজ যা দেখা যাচ্ছে, মানুষের ওই কথাগুলো কখনো কখনো মনে হয় যে আসলে কি তাই, আসলে সত্য এরকম। ডক্টর খলিলকে নেওয়া হলো, কেন ডক্টর খলিলকে নেওয়া হলো? বাণিজ্য চুক্তি নিয়ে যেখানে সিপিডি থেকে শুরু করে সব ধরনের বিশেষজ্ঞ তারা বলছেন যে এই চুক্তি বাংলাদেশে এটি দাসখত ছাড়া আর কিছু নয়। অর্থনীতিবিদ, মানে অর্থনৈতিক বিশ্লেষক মাহা মির্জা, তিনি বলছেন যে এই চুক্তিটি আমি ভালো করে পড়ার পরে আমি কয়েক রাত ঘুমোতে পারি না। সেখানে বিএনপি গভর্নমেন্ট বলল যে আমরা এই চুক্তি বাস্তবায়নের বিষয়টি, প্রক্রিয়াটি অব্যাহত রাখবো। যেখানে ইন্দোনেশিয়া সহ আরো অনেকে বেরিয়ে গেছে এই চুক্তি থেকে, সেখানে আমরা এই চুক্তি অব্যাহত রাখবো। পাশাপাশি ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে মনে করেন তার যে উপদেষ্টারা, তাদের বিরুদ্ধে যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, কারোর বিরুদ্ধে কোনো তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে? হয়নি তো, এবং নেওয়া হবেও না সম্ভবত। একে একে কিন্তু পালাচ্ছে। ওই যে প্রথম পালালো কি নাম ওটার, ওই ফয়েজ আহমেদ তোয়েব, তারপর গেলেন আদিলুর রহমান খান শুভ্র, নেপালের নির্বাচন পর্যবেক্ষকের নামে। তিনি তো আর ফিরে আসেননি সম্ভবত, আমি জানি না তিনি আসছেন কিনা, আমি যত জানি তিনি ফিরে আসেননি। তারপরে যে এখন শুনতে পাচ্ছি ডক্টর ইউনূসকে নাকি রাষ্ট্রপতি করার চিন্তা ভাবনা চলছে, জানেন নাকি? ওর একটা হাইপ উঠেছিল, এখন ওটা আবার একটু থেমে গেছে আর কি, আগের মতো আলোচনায় নেই। সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম নীরবে দেশ ছেড়ে চলে গেলেন। গতকাল রিজওয়ানা হাসানের বিষয়ে একটি রিমার ছড়িয়েছিল, তিনিও বোধহয় পালাচ্ছেন। যদি পালিয়ে গিয়েও থাকেন, অস্বাভাবিক কিছু না, এগুলো চলতে থাকবে। কিন্তু তাদেরকে অনেকটা দায় মুক্তি দেওয়া হচ্ছে বলে ধারণা। কেন দায় মুক্তি দেওয়া হবে, কি কারণে, কোন উদ্দেশ্যে? এখন ওয়ান রিভেন সরকারের সাথে অনেকে বলে যে ওয়ান রিভেন সরকারের অনেক ধরনের অপকর্মের দায় মুক্তি দেওয়া হয়েছে, বা আওয়ামী লীগ তাদের সবকিছু পাশ করে ফেলেছে, ইন্ডিভিটি দিয়েছিল। এখন সেই জায়গা থেকে বিএনপিও এই সরকারের মাধ্যমে এসেছে, ডক্টর ইউনূস সরকারের মাধ্যমে, তাদের ইলেকশনের মাধ্যমে এসেছে, দায় মুক্তি দেবে। হ্যাঁ, দুয়ে দুয়ে চার মিলালে অনেক কিছু হয়, কিন্তু কেন আমাদেরকে দুয়ে দুয়ে চার মিলাতে হবে? কেন আমরা বেটারটা এক্সপেক্ট করতে পারবো না? কেন আমাদের সেই পুরনো জায়গার সাথেই তুলনা দিতে হবে? অতএব আপনি ধৈর্য শক্তির কথা বলছেন, সহ্য শক্তির কথা বলছেন, আমি যেমন প্রস্তুত নিয়ে আছি, ওরকম সহ্য শক্তিটাকেও আরো তীব্র করতে হচ্ছে। এছাড়া আর উপায় নেই, আমাদের ভবিতব্য। জি, কাজী রুনা যদি শেষ মন্তব্য করতেন। শেষ মন্তব্য বলতে আসলে কিছু নাই, আমরা সবাই দেশটাকে ভালোবাসি, আমি এটা বলতে চাই। আমাদের দেশটা 1971 সালে হয়েছে, এটা চিরসত্য কথা। এটার সাথে আপনি 24 বা যে কোনো কিছুর সাথে তুলনা কখনোই করতে পারবেন না। 71 সালে যেহেতু হয়েছে, মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান দেই, আমরা ইতিহাসের যাকে যেখানে যেভাবে রাখা উচিত সেভাবে আমরা রাখি। এবং আপনি যেটা দিয়েছেন মানবাধিকার বিহীন দেশ, এটা যাতে না হয়, মানবাধিকার যেন লঙ্ঘিত না হয়, মানবাধিকার যেন অক্ষুণ্ণ থাকে। আমরা এই নতুন যে সরকার আসলেন, হয়তো এখনো মাত্র 2 মাস, এখন হয়তো থিতু হতে পারেন না, কিন্তু আশা করি যে ওনারা সঠিক পথে চলবেন। হ্যাঁ, যদিও বলা হয় যে বিএনপি হচ্ছে সাসা ককটেল পার্টি, এখানে জামাতপন্থীও আছে, এখানে মুক্তিযুদ্ধের পন্থীও আছে। তো এখন যদি মুক্তিযোদ্ধা পন্থীদের উপরে গিয়ে স্থান নেয় জামাতপন্থী, তাহলে হচ্ছে বড়ই সমস্যা।
তাহলে আমরা কোনটা সরকারি দল কোনটা বিরোধী দল এটা আসলে আমরা বুঝতে পারবো না। জি। তো বিএনপির কাছ থেকে অনেক এক্সপেকটেশন এখন মানুষের, কিন্তু যে না ঠিক আছে আমরা জামাত আসলে দেশটা অন্যরকম হয়ে যেত। জামাতকে প্রতিহত করার জন্য জনশ্রুতি আছে যে নৌকার ভোটাররাও ভোটটা ধানের শীষে দিয়েছেন, কিন্তু সেই কাজটা যাতে বিএনপি করে, যেন স্বাধীনতাটাকে অক্ষুণ্ণ রাখে, আমি এটুকুই চাই। কাজী রুনা এবং মঞ্জুর আলম পান্না, আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শেষ কথা ওটি, আসলে এই দেশটাকে আমরা সত্যি অনেক অনেক ভালোবাসি।